কাদের ক্ষেত্রে আমরা আসলে এই যে গাউটের সমস্যাটি বলছিলেন এই সমস্যাটি বেশি দেখতে পাই? গাউটের ক্ষেত্রে এখানে আমরা প্রাইমারি সেকেন্ডারি গাউট বলি। কিছু রোগ আছে যে রোগের কারণে গাউটের পরিমাণটা বেশি হয়। যেমন দেখা যায় যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজ আছে, তাদের গাউটের যে ইউরিক অ্যাসিডটা নিঃসরণটা কম হয়, সেক্ষেত্রে এটি জমা হয়ে থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে মায়েলোপ্রলিফারেটিভ ডিজিজ, আমাদের রক্তের কিছু রোগ আছে, সেই রক্তের রোগের কারণে কিন্তু সেখানে গাউট হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই বিভিন্ন ধরনের ক্যান্সার ট্রিটমেন্টে আমরা এমন কিছু ওষুধ প্রয়োগ করি যেখানে সেলের ব্রেকডাউনটা বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই সেল যত ব্রেকডাউন হবে তত ইউরিক অ্যাসিড বাড়বে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে গাউট হওয়ার প্রবণতা বেড়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ডারি কারণ। আবার প্রাইমারি দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো রোগ নাই অথচ ওনার গাউট হচ্ছে, এ ধরনের অনেক রোগী পাই, সেগুলো হচ্ছে প্রাইমারি গাউট। মানে ওনাদের হয়তো কোনোভাবে দেখা যাচ্ছে যে আন্ডার এক্সক্রিয়েশন হচ্ছে, মানে শরীর থেকে যেটা নিঃসরণ হওয়ার কথা সেটা হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে কোথাও কোথাও ওভার প্রোডাকশান হচ্ছে, কোনো একটা কারণে ওভার প্রোডাকশান হচ্ছে। তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের প্রাইমারি গাউটও কিন্তু আমরা পাই। জি, ধন্যবাদ। এক্ষেত্রে যে বিষয়গুলোর কথা বলছিলেন, রোগগুলোর কথা বলছিলেন, লাইফস্টাইলটি জড়িত কিনা? ডেফিনেটলি একজন যখন গাউটে আক্রান্ত হয় অবশ্যই লাইফস্টাইল একটা বড় ব্যাপার। আমরা কিছু খাওয়ার ব্যাপারে একটু ডিসকারেজ করি, আবার কিছু জিনিস খাওয়ার ব্যাপারে এনকারেজও করি। সেটি যেমন এটি খুব মানুষের খুব কমন প্রশ্ন। আসলে প্রত্যেক বাতের ক্ষেত্রে কিন্তু খাওয়ার রেস্ট্রিকশন প্রয়োজন হয় না, গাউটের ক্ষেত্রে আমরা কিছু রেস্ট্রিকশন দিই। সেক্ষেত্রে রেড মিট যেটা বলে, লাল রঙের যে সকল মাংস আছে, সেটা গরু মাংস, মহিষের মাংস, খাসির মাংস, সেক্ষেত্রে সেটা আসতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে অর্গান মিট, যেমন গিলা, কলিজা, তারপর মগজ, এগুলো থেকে দেখা যায় ইউরিক অ্যাসিডের পরিমাণ হয়। অনেক সময় যেগুলো ডিমও একটা, কিন্তু মাছের যে ডিম থাকে এখানে কুসুম থাকে, সেখান থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু বেশি হয়। তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে সফট ড্রিঙ্কস, এই জিনিসগুলোতে দেখা যায় যে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যায়। সুতরাং আমরা বলি যে এই খাদ্যগুলো আপনি কম খাবেন। আবার সামুদ্রিক মাছও এখানে গুরুত্বপূর্ণ, সেটাতেও ইউরিক অ্যাসিড বাড়তে পারে। একটা সময় ছিল যখন বিভিন্ন ধরনের সবজির ব্যাপারে রেস্ট্রিকশন দেওয়া হতো যে ওই সবজিগুলো খাওয়া যাবে না, কিন্তু এখন কিন্তু সবজির বিষয়টা আসলে আমাদের বইপত্রে ওইভাবে বলা হয় না যে সবজির ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন দেওয়ার প্রয়োজন নাই। যে খাদ্যের লিস্টগুলো আমি বললাম সেই খাদ্যগুলো রেস্ট্রিকশন দিলেই চলবে। ধন্যবাদ। যেটি আমরা দেখতে পাই যে অনেক সময় একজন ব্যক্তির পা ফুলে গিয়েছে, সেটি গাউটের কারণে ফুলেছে, লাল হয়ে গিয়েছে, যে জয়েন্টের কথা আমরা বলছি, পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হলেন, হয়তো তার চিকিৎসা গ্রহণ করলেন, পরবর্তীতে তিনি সুস্থ হয়ে গিয়েছেন, ঠিক তার 1 মাস বা 2 মাস পরে আবার তার একই ধরনের এই যে সমস্যাগুলোর কথা বলছিলাম এটি আবার হয়েছে। এটি আসলে কত শতাংশের ক্ষেত্রে হতে পারে এবং পরবর্তীতে তিনি আসলে কি করবেন? এটা ওইভাবে পার্সেন্টেজ দিয়ে বলা সম্ভব না। এটা হচ্ছে যে একটা হচ্ছে যাদের প্রাইমারি ডিজিজ থাকে, সেকেন্ডারি গাউটের ক্ষেত্রে তাদের প্রবণতাটা বেশি থাকে দীর্ঘমেয়াদী গাউট হওয়ার ক্ষেত্রে। যে বিষয়টি জানবার ছিল সেটি হচ্ছে একবার গাউট হলে এটি কি আসলে সারা জীবন থেকে যাবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে এমনও হতে পারে যে কারোর জীবনে শুধুমাত্র একবার অ্যাটাক হয়েছে, সুতরাং তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসার প্রয়োজন নাই। কারো ক্ষেত্রে দেখা যায় হয়তো বছরে একবার অ্যাটাক হচ্ছে, সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় না। কিন্তু যদি দেখা যায় যে 1 বছরে 2 বার অ্যাটাক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু তখন আমাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা। আমরা এই গাউটের চিকিৎসা পদ্ধতি নিয়ে আরো জানবো। জি, আমরা গাউট নিয়ে কথা বলছিলাম, গাউট নিয়ে আমরা বিস্তারিত জানবার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একেবারেই যেটি জানবার বিষয় ছিল সেটি হচ্ছে পুনরায় হতে পারে কিনা বলছিলেন আপনি। হ্যাঁ, এটি হচ্ছে কারো কারো ক্ষেত্রে একবার, কারো কারো ক্ষেত্রে 2 বার, আবার কারো কারো ক্ষেত্রে বারবার, আবার কারো কারো ক্ষেত্রে থেকে যেতে পারে এবং সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে।